শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 6 জুন শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মব লিঞ্চিংয়ের প্রতিবাদে দ্বিতীয় দিনে উত্তাল পাতারকান্দি, গ্রেফতার আরও 2। গ্রেফতার হানসার, বিপিএসসি পরীক্ষার প্রার্থীদের মিছিল থেকে আটক করল পুলিশ। দেশের অর্থনীতি মজবুত অবস্থানে, রাহুল গান্ধীকে কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বর। আসছে প্লাস্টিকের নোট, ইঙ্গিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। ডিব্রুগড়ের রাজধানী করতে অথরিটি 500 কোটি টাকা বরাদ্দ, কর্মচারীদের 2% ডিএ, বিধায়ক এলাকা উন্নয়নে 2 কোটি টাকা। 6 জুলাই থেকে বিধানসভার বাজেট অধিবেশন, আগস্ট থেকে সরকারি প্রকল্পের সুবিধা ঘোষণা মুখ্যমন্ত্রীর। শরিকদের সমর্থনে বাড়তি সুবিধা, রাজ্যসভা ভোটে প্রত্যাশার চেয়ে বেশি আসনে প্রার্থী দিল কংগ্রেস, 7 আসনে প্রার্থী ঘোষণা হাত শিবিরের। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই অস্বস্তিতে ডিকে শিবকুমার, মন্ত্রিসভায় দায়িত্ব বন্টন নিয়ে অসন্তুষ্ট প্রবীণ নেতার পদত্যাগ, ফের প্রকাশ্যে কর্ণাটক কংগ্রেসের কুন্দল। এবং সর্বশেষ খবরটি হল বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে সরব অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। এবারে শুনুন বিস্তারিত খবর। গরু চুরির সন্দেহে 2 ব্যক্তিকে গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে আজ দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠল পাতারকান্দি। আজ হাজারো মানুষের অংশগ্রহণে বিশাল প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভকারীরা দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানান। আজ সকাল থেকেই পাতারকান্দি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছাত্র, যুবক, ব্যবসায়ী, শিক্ষক, সমাজকর্মী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা শহরে জড়ো হন। পরে একটি শান্তিপূর্ণ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। মিছিল চলাকালীন দোষীদের গ্রেফতার করো, আইনের শাসন প্রতিষ্ঠা করো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করো ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বিক্ষোভকারীরা হাতে ব্যানার, প্লেকার্ড ও কালো পতাকা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তীতে একটি প্রতিনিধি দল প্রশাসনের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে নিরপেক্ষ তদন্ত, দ্রুত গ্রেফতার এবং ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পাতারকান্দি দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের জন্য পরিচিত। জনতার হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। অপরাধী নির্ধারণের একমাত্র অধিকার আইনের। তাই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে হবে। এদিকে পুলিশ সুপার অনির্বাণ শর্মা জানান, ঘটনার তদন্তে ইতিমধ্যে 4 জন অভিযুক্তকে আটক করা হয়েছে। অন্যান্য জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনা হবে। পুলিশের এই আশ্বাসকে স্বাগত জানালেও আন্দোলনকারীরা স্পষ্ট করে দিয়েছেন, প্রকৃত দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল পাতারকান্দি উপজেলা এসপি অনির্বাণ শর্মা এবং পাতারকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস টুটিবরার হাতে একটি স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। রাজ্য সরকারের কর্মচারীদের জন্য আরও 2% মহার্ঘ ভাতা ঘোষণা করল রাজ্য সরকার। এই সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। তাছাড়া বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল 1 কোটি টাকা থেকে বৃদ্ধি করে 2 কোটি টাকা করা হয়েছে। ডিব্রুগড়কে রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তুলতে গঠন করা হয়েছে সেকেন্ড স্টেট ক্যাপিটাল রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি, যার চেয়ারম্যান হচ্ছেন ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন। শুক্রবার নতুন 12 মন্ত্রীর শপথের পর তাদের নিয়ে মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী। দিশপুর লোকসেবা ভবনে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন সব মন্ত্রীরা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজ্য সরকারের কর্মচারীদের আরও 2% মহার্ঘ ভাতা দেওয়া। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী নিজেই ওই খবর জানিয়েছেন। তিনি জানান, সরকারি কর্মচারী এখন 58% মহার্ঘ ভাতা পাচ্ছেন। আরও 2% বৃদ্ধির ফলে তাদের ভাতার হার হবে এখন 60%। মন্ত্রিসভার বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল বৃদ্ধি করা। বর্তমানে বিধায়করা তাদের এলাকা উন্নয়নের জন্য বছরে 1 কোটি টাকা করে পান। তবে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এলাকা উন্নয়ন তহবিল বেড়ে 2 কোটি টাকা হবে।
মুখ্যমন্ত্রী বলেন 2016 সাল থেকে বিধায়কদের এলাকা উন্নয়ন তহবিল হচ্ছে বছরে 1 কোটি টাকা, তবে আগামী অর্থ বছর থেকে বিধায়কদের তহবিল বৃদ্ধি করে 2 কোটি টাকা করা হবে। কিন্তু চলতি অর্থ বছরে বিধায়করা এলাকা উন্নয়নের জন্য পাবেন 1.5 কোটি টাকা। মুখ্যমন্ত্রী জানান এলাকা উন্নয়ন তহবিলের 10% টাকা বিধায়করা স্কুলে ফ্যান, অ্যাম্বুলেন্স, নামঘরের সাহায্য, মেধাবী ছাত্রছাত্রীকে ল্যাপটপ দেওয়া ইত্যাদি ক্ষেত্রে ব্যয় করতে পারবেন। বাকি 1.80 কোটি টাকা ব্যয় করা হবে পরিকাঠামো উন্নয়নে। তাছাড়া ডিব্রুগড়কে রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তুলতে গঠন করা হয়েছে সেকেন্ড স্টেট ক্যাপিটাল রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি। মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত সরকারের কার্যকালে ডিব্রুগড়কে রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ রাজধানীর পরিসর ঠিক করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। পরবর্তী খবরটি হলো, রেশনে ডাল, চিনি, নুন দেওয়া বন্ধ হয়েছে। বিনামূল্যের চাল পেলেও রাজ্যের 70 লক্ষ পরিবার এ মাসে রেশনে ডাল, চিনি, লবণ পায়নি। তবে বাজেট বরাদ্দ না থাকার ফলে সমস্যা হওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, পূর্ণাঙ্গ বাজেট পাস হওয়ার পর আগস্ট মাস থেকে সব সরকারি প্রকল্পের সুবিধা নিয়মিত পাবেন সুবিধাভোগীরা। কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না। আগামী 6 জুলাই থেকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হওয়ার কথাও জানান তিনি। রেশন ব্যবস্থায় বিনামূল্যের চালের সঙ্গে গত নভেম্বর থেকে 1 কেজি করে ডাল, চিনি ও লবণ দেওয়া হচ্ছে। কিন্তু বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এলে রেশনের সরষের তেলও দেওয়া হবে। কিন্তু ঠিক উল্টোটাই হয়েছে। সরকার গঠনের পর রেশনে বন্ধ হয়েছে ডাল, চিনি ও লবণ। ফলে সমালোচনার ঝড় উঠেছে, সুবিধাভোগীরাও ক্ষুব্ধ। তবে মুখ্যমন্ত্রীর আশ্বাস, আগস্ট মাস থেকে সরকারি প্রকল্পের সুবিধা যথাযথ মিলবে। তিনি বলেন, প্রতি 5 বছর পর পর এই সমস্যা হয়। ভোটের জন্য এবার ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করা হয়েছে। মাত্র 3 মাসের জন্য সরকারি কর্মচারীদের বেতন খাতে ব্যয়ের অনুমতি দেওয়া হয়েছে এতে। তাই উন্নয়নমূলক কিছু কিছু প্রকল্প বন্ধ হয়েছে, কিংবা বাজেটে যা টাকা রয়েছে তা দিয়ে পোষাতে হচ্ছে। তবে আগামী 6 জুলাই থেকে বসবে বিধানসভার বাজেট অধিবেশন। 21 দিনের অধিবেশনে পাশ হবে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট। তাই বাজেট পাশের পর 1 আগস্ট থেকে শুরু হবে বাজেটের রূপায়ণ। তখন আর কোনো অসুবিধা হবে না। আসামের জনগণ আগের মতোই পাবেন সরকারি প্রকল্পের সুবিধা। পরবর্তী খবরটি হলো, গ্রেফতার খানসার। বিপিএসসি পরীক্ষার প্রার্থীদের মিছিল থেকে আটক করল পুলিশ। পাটনায় বিহার পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি পরীক্ষার প্রার্থীদের প্রতিবাদ মিছিলে শুক্রবার পুলিশ লাঠিচার্জ করে। এদিন খানসারও প্রতিবাদ মিছিলের সমর্থনে সামিল হয়েছিলেন। পাটনার গান্ধীবাগে প্রতিবাদী জমায়েতে ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন খানসার, আর এখানে এসেই খুবই ফেটে পড়েন তিনি। খানসার সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানান যে কমিশনের উপর তার আর কোনো আস্থা নেই। তবে যতক্ষণ না পর্যন্ত ছাত্রছাত্রীদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি এক পাও নড়বেন না এই জমায়েত স্থল থেকে। আর এই প্রতিবাদী মিছিলে সামিল হতেই ওই জায়গা থেকেই পাটনা পুলিশ গ্রেফতার করে খানসারকে। ভিড়ের মধ্য থেকে গান্ধীবাগ থানায় নিয়ে যাওয়া হয় তাকে। এদিন হাজার হাজার পরীক্ষার্থী কমিশনের কার্যালয়ের বাইরে জমায়েত হয়েছিলেন। বিক্ষোভে সামিল হয়েছিলেন সকলে। 70তম বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাতেও একটাই সেট, একটাই শিফট এবং একটাই পরীক্ষা আয়োজন করা এবং পরীক্ষা পদ্ধতি আগের মতো স্বাভাবিক করার দাবি জানিয়েছিলেন পরীক্ষার্থীরা। আর এই পরীক্ষার্থীদের উপরই লাঠিচার্জ করে পুলিশ। প্রতিবাদে সামিল হন খানসার। পরীক্ষার্থীদের দাবিকে সমর্থনও জানান তিনিও। আবারও স্বাভাবিক নিয়মে বিহার পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিলেন পরীক্ষার্থীরা। প্রতিবাদ মিছিলে জমায়েতে সামিল হয়ে সংবাদ মাধ্যমে এদিন খানসার স্পষ্ট জানান, বিহার পাবলিক সার্ভিস কমিশন আদতেই সম্পূর্ণ মিথ্যাচার করছে। প্রার্থীদের উপর বল প্রয়োগ করে সরকার অন্যায় করেছে। কমিশনের অধ্যক্ষ কেন শুধু পড়ুয়াদের সঙ্গে কথা বলেননি এবং তিনি এসে পরীক্ষার্থীদের সঙ্গে কথা না বলা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেই জানান খানসার। একই সঙ্গে দাবি জানান বিপিএসসি পরীক্ষার সময়সীমা বাড়াতে হবে এবং যেসব ক্ষেত্রে সার্ভারের সমস্যার কারণে প্রার্থীরা ফর্ম পূরণ করতে পারেননি তাদের আবেদনের জন্য আরও অতিরিক্ত একদিন সময় দিতে হবে বলে জানান তিনি। পরবর্তী খবরটি হলো, আসছে প্লাস্টিকের নোট, ইঙ্গিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। দেশে সত্যি প্লাস্টিকের নোট চালু হতে চলেছে কি? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রার মন্তব্যে নতুন করে জোরালো হয়েছে সেই জল্পনা। তিনি জানিয়েছেন, দেশে পলিমার বা প্লাস্টিকের কারেন্সি নোট চালুর একটি প্রস্তাব বর্তমানে বিবেচনাধীন রয়েছে।
তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও স্পষ্ট করেছেন তিনি। রিজার্ভ ব্যাংকের মনিটরি পলিসি কমিটির ঋণ নীতি ঘোষণার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সঞ্জয় মালহোত্রা জানান, আরবিআই এই প্রস্তাব খতিয়ে দেখছে, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে কবে থেকে এমন নোট চালু হবে বা কত টাকা মূল্যের নোটে তা শুরু হতে পারে সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কোনো সময়সীমা জানায়নি। ভারতে প্লাস্টিকের নোটের ধারণা অবশ্য নতুন নয়। 2014 সালে কেন্দ্র সরকার সংসদে জানিয়েছিল পরীক্ষামূলকভাবে 10 টাকার পলিমার নোট চালুর পরিকল্পনা রয়েছে। দেশের ভৌগোলিক ও জলবায়ুগত বৈচিত্র্য বিবেচনা করে কোচি, মাইসুর, জয়পুর, সিমলা এবং ভুবনেশ্বর এই 5টি শহরে ফিল্ড ট্রায়ালের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সেই উদ্যোগ শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। প্রায় এক দশক পরে ফের সেই পরিকল্পনা আলোচনায় এলো আরবিআই গভর্নরের বক্তব্যে। বিশেষজ্ঞদের মতে কাগজের নোট ছাপানোর খরচ বৃদ্ধি, দ্রুত নোট নষ্ট হয়ে যাওয়া এবং বাতিল নোটের পরিমাণ বৃদ্ধির মতো কারণগুলি পলিমার নোট নিয়ে নতুন করে ভাবতে উৎসাহ দিচ্ছে। বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যে পলিমার কারেন্সি ব্যবহার করা হয়। এই ধরনের নোট সাধারণ কাগজের নোটের তুলনায় বেশি টেকসই হয় এবং দীর্ঘদিন তা ব্যবহার করা যায়। পরবর্তী খবরটি হলো শরিকদের সমর্থনে বাড়তি সুবিধা, রাজ্যসভা ভোটে প্রত্যাশার চেয়ে বেশি আসনে প্রার্থী দিল কংগ্রেস। আগামী 18 জুন 8 রাজ্যের 26 আসনে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি বিষয়, নিজেদের শক্তিতে যতগুলি আসনে লড়াই করার কথা ছিল তার চেয়েও বেশি আসনে প্রার্থী দিয়েছে হাত শিবির। দলীয় সূত্রের খবর, কংগ্রেসের নিজস্ব সংখ্যার হিসেবে প্রায় 5টি আসনে জয় নিশ্চিত করার পরিস্থিতি ছিল, কিন্তু শরিক দলগুলির সমর্থন পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় দলটি 7টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। ফলে বিরোধী শিবিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কর্ণাটক থেকে ফের রাজ্যসভার জন্য মনোনয়ন পেয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একই রাজ্য থেকে প্রার্থী করা হয়েছে পবন খেরা এবং মনসুর আলী খানকে। মধ্যপ্রদেশ থেকে লড়বেন মীনাক্ষী নটরাজন, রাজস্থান থেকে নীরজ ডাঙ্গি, তামিলনাড়ু থেকে প্রবীণ চক্রবর্তী এবং ঝাড়খণ্ড থেকে প্রণব ঝাকে প্রার্থী করেছে কংগ্রেস। বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তামিলনাড়ু ও ঝাড়খণ্ড এই দুই আসন নিয়ে রাজনৈতিক সমীকরণ অনুযায়ী এই দুই আসনে কংগ্রেসের সরাসরি জয় পাওয়ার সম্ভাবনা ছিল না। তবে তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী বিজয়ের সমর্থন পাওয়ায় কংগ্রেসের অবস্থান অনেকটাই শক্তিশালী হয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডেও নতুন রাজনৈতিক বার্তার ইঙ্গিত মিলছে। সম্প্রতি আসন সমঝোতা নিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের মধ্যে দূরত্বের খবর সামনে এলেও বিভিন্ন রাজ্যের নির্বাচনী ফল প্রকাশের পর দুই দলের সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, কর্ণাটকে নেতৃত্ব পরিবর্তনের পর রাজনৈতিক স্থিতিশীলতার বার্তা দেওয়ার চেষ্টা করছিল শাসক দল, কিন্তু নতুন সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সদস্যের পদত্যাগ সেই প্রচেষ্টায় জল ঢালল। মুখ্যমন্ত্রী হিসেবে ডিকে শিবকুমারের শপথ গ্রহণের মাত্র 3 দিনের মধ্যেই শুক্রবার মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা করেছেন প্রবীণ নেতা রামলিঙ্গা রেড্ডি। দলীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বেঙ্গালুরু উন্নয়ন দফতরের দায়িত্ব চেয়ে আসছিলেন রেড্ডি। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই দফতরের উপর বিপুল আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব বর্তায়। আগের সরকারেও এই দফতরের দায়িত্ব ছিল স্বয়ং ডিকে শিবকুমারের হাতে। অভিযোগ, নেতৃত্ব পরিবর্তনের আগে তাকে ওই দফতর দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু নতুন মন্ত্রিসভা গঠনের সময় বেঙ্গালুরু উন্নয়ন দফতরের পরিবর্তে তাকে সেচ দফতরের দায়িত্ব দেওয়া হয়। এরপরই ক্ষুব্ধ হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। পদত্যাগের ঘোষণা করতে গিয়ে রামলিঙ্গা রেড্ডি জানান, তার ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে ক্ষোভ নেই, তবে প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় তিনি হতাশ। তিনি স্পষ্ট করে বলেছেন, নির্দিষ্ট দফতরের দায়িত্ব পাওয়ার প্রত্যাশা ছিল বলেই অন্য কোনো মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করতে তিনি আগ্রহী নন। মন্ত্রী হিসেবে নয়, সাধারণ বিধায়ক হিসেবেই মানুষের জন্য কাজ করতে চান বলেও জানিয়েছেন তিনি। রাজ্যের রাজনীতিতে রেড্ডি অত্যন্ত প্রভাবশালী মুখ। 8 বারের বিধায়ক এই নেতা অতীতে গুরুত্বপূর্ণ একাধিক দফতরের দায়িত্ব সামলেছেন। ফলে তার পদত্যাগকে শুধুমাত্র ব্যক্তিগত অসন্তোষ হিসেবে দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিশেষজ্ঞদের মতে নেতৃত্ব পরিবর্তনের পরপরই এমন ঘটনা শাসক দলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে দলের মধ্যে যদি অসন্তোষ আরও বাড়ে তবে তার রাজনৈতিক প্রভাবও পড়তে পারে। বিশেষ করে রেড্ডির মতো প্রবীণ নেতার অবস্থান এবং তার সামাজিক প্রভাব বিবেচনায়
এই ঘটনা শাসক শিবিরের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।